যাদের মাঝে আছে অনেক বেশি কনফিউশন তাদের জন্য চলে আসছে মোটো S70 ফিউশন। আসলে মোটো S70 ফিউশন আপনার কনফিউশনকে দূর করতে পারবে কিনা চলুন সেটা ফাইন্ড আউট করি। এই ডিভাইসটা আমাদের কাছে এসেছে অনেক দিন আগে, অলরেডি আপনারা আমাদের চ্যানেল থেকে ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও পেয়েছিলেন, কি কি অফার করে সব কিছু জানেন। কিন্তু ভাইয়া এটার অ্যাকচুয়াল রেজাল্ট কি, ব্যবহার করতে গিয়ে আমরা কি পেয়েছি সেটা তো জানেন না। সেটা আগে জানুন, তারপরে না হয় কেনা ডিসিশন নেন। এত সুন্দর দেখতে, ধরতে ভালো লাগতেছে দেখে কিনে ফেললে হবে না, আগে বুঝতে হবে ব্যাপারটা, তাই না? এই ফোনটাও আমাদের কাছে পাঠাইছিল SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা পাবেন। তাদের সব ঢাকায় রয়েছে, ঢাকার বাইরে রয়েছে এবং অনলাইন থেকেও কিনতে পারেন তাদের ওয়েবসাইট থেকে। ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন আমার ভালো লাগে নাই, মানে ডিজাইন খারাপ এটা বলি নাই, আমার ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? প্রিভিয়াস জেনারেশনগুলো যা দেখছি এক্স্যাক্টলি তাই দেখতেছি। এমনকি আমি যদি বলি মোটো S60 ফিউশন, 50 ফিউশন, ভাই এরকম ডিজাইনই তো ছিল সবগুলো। এছাড়া মোটোরোলার আনা অনেক কম দামি বেশি দামি ডিভাইসে রয়েছে যেগুলো ডিজাইন আপনারা এরকমই দেখবেন। সো ডিজাইন একটু চেঞ্জেস আনা উচিত। তবে এটা সত্যি মোটোরোলার এই ফোনগুলো ধরে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়, মানে এক হাতে নিয়ে ব্যবহারের একদম উপযোগী, কারণ বোথ সাইড থেকে কার্ভ করা থাকে। দ্যাটস হাতে নিলে বেশ দারুণ একটা ফিল আসে, ধরতে মজা লাগে। রিয়ার প্যানেলে ওরা ওই যে ভিগান লেদার ব্যবহার করে, হ্যাঁ ওই জিনিসটাই আছে যেটা একটু সেটা প্রিমিয়াম ফিল দিবে। তবে এই কালার ভ্যারিয়েন্টটা আমার কাছে আর কি খুব একটা দারুণ লাগছে না। অন্যান্য কালার ভ্যারিয়েন্টগুলো হয়তো আরো বেশি ভালো লাগতে পারে, বাট আপনার এটা ভালো লাগলে আপনি এটাও দেখতে পারেন। বডি ফ্রেমটাতে প্লাস্টিক মেটাল টেটাল থাকলে তো আর একটু ভালো ভাই পাওয়া যাইতো আর কি। তবে ফোন যথেষ্ট স্লিম, IP68, 69 এর রেটিং রয়েছে। আবার অনলাইনে দেখলাম ওরা নাকি ক্লেম করে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন রয়েছে, তো তাতে করে ফোন একটু শক্তপোক্ত হয়। তবে আমার মনে হয় ভাই এই ধরনের কার্ভড একটা ফোন এইটা মানে কেমনে কি ঠিক বেরো ভেঙে যাওয়ার কথা। যাই হোক, আপনাদের আশ্রয় দেখার দরকার নেই, তবে পানি ঢোকার পসিবিলিটি নেই, এটা ঠিক। এটার যে ডিসপ্লেটা এইটার প্রেমে আপনারা পড়বেনই। এটার দাম অনুযায়ী ডিসপ্লেটা ভাই সত্যিই জোস। পার্সোনালি আমার নিজের কার্ভড প্যানেল ভালো লাগে, মানে আমার এখনো মনে হয় S26 আলট্রাতে যদি কার্ভ দিয়ে আসতো অ্যাটলিস্ট এই যে ওর মতো হালকা একটু, তাহলে মনে হয় আমার বেশি ভালো লাগতো আর কি। এনিওয়ে এটার সাইজ 6.78 ইঞ্চ যা অ্যামোলেড প্যানেল, এবং এখানে আপনারা 1 বিলিয়ন কালার্স পাবেন। প্লাস এটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। না সব অ্যাপের ক্ষেত্রে তো পাবেন না, 90 থেকে 120 হার্টজ এখানেই মোস্টলি পাবেন। আমাদের ইউজ কেস ওরকমই ছিল এবং সেই জায়গা থেকে আমরা সেটাই পেয়েছি। কিছু কিছু অ্যাপ 90-তে গিয়েও লক করে, এর উপরে যায় না। সামটাইমস কিছু অ্যাপে আপনি 144 হার্টজ পর্যন্ত পেতে পারেন। আবার কিছু গেম টেম রয়েছে যেগুলো 144 হার্টজ পর্যন্ত দিতে পারে সর্বোচ্চ। HDR10+ এর সাপোর্ট রয়েছে। এটার পিক ব্রাইটনেস যথেষ্ট, অর্থাৎ 5200 নিটস। অন্যদিকে 450 PPI থাকাতে ওভারঅল ডিসপ্লে খুবই দারুণ লাগবে। বেশ ভাইব্রেন্ট কালার দেয়, একদম একুরেট টাইপের কালার দিচ্ছে না, তবে খুবই ভাইব্রেন্ট ক্রিস্প টাইপের ডিসপ্লে। এবং যেহেতু দুপাশের বেজেল দেখা যায় না বললেই চলে, মানে যেহেতু কার্টফোন, তো আপনার কাছে মানে এই ডিসপ্লেটা দেখতে ভালো লাগবে। 5 হোল কাটার রয়েছে টপ সেন্টারে, লোয়ার চিহ্ন বেশি মোটা না। সো ডিসপ্লের ভিউটা সুন্দর। টাচ রেসপন্সে কোনো ধরনের প্রবলেম পাইনি, তবে কার্ভড ফোন সামটাইমস টুকটাক মিসটাচ হতে পারে। এর সাথে ইউজ টু হয়ে গেলে আর এই সমস্যাগুলো হয় না। যারা ব্যবহার করে কার্ভড ফোন তারা এগুলো জানে আর কি। তবে কার্ভড ফোনে একটা ইস্যু ফেস করতে হয়, যেটা আমিও করেছি, আর তা হলো গিয়ে স্ক্রিন প্রোটেক্টর। এই জিনিসটা নিয়ে অনেকের প্যারা খেতে হয়। ব্রাইটনেস জনিত কোনো ইস্যু আমরা এই ডিসপ্লেতে ফেস করিনি। এইটার যে দাম সেই জায়গা থেকে ডিসপ্লে লাইক পেতেই পারে। বাই দ্য ওয়ে এটার দাম হচ্ছে 41,000 টাকা। বাট আপনার নিজেকে যদি আরও বেশি জোস করতে চান 41,000 টাকা লাগবে না, অনেক কম টাকায় ইভেন 10% ডিসকাউন্টে আপনি পারবেন। আর তা হচ্ছে আমাদের টাইজোতে নতুন কালেকশনস চলে আসছে। টাইজো আমাদের লাইফস্টাইল ব্র্যান্ড, সেখান থেকে আপনারা ড্রপ শোল্ডারের নতুন বেশ কিছু কালেকশন আসছে, প্যান্টস চলে আসছে, সেগুলো 10% ডিসকাউন্টেই নিতে পারবেন। তাছাড়া এখন গ্যাসের সাইজেও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে গ্যাসেরগুলো নিতে পারবেন। তবে গ্যাসেটের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট নেই ঠিকই, বাট সেগুলো মার্কেটের অন্য জায়গার প্রাইস থেকে কম রয়েছে। আর এখন আমাদের ফিজিক্যাল শপও রয়েছে মিরপুর 10-এ, আপনি চাইলে সেখান থেকে এসেও নিতে পারবেন। আচ্ছা এবার আসা যাক ক্যামেরাতে। স্মার্টফোনটি রিয়ারে হঠাৎ করে থাকলে মনে হবে 4টা ক্যামেরা, যদিও আছে এখানে 2টা ক্যামেরা। তার মানে 3 নম্বরটা কি দিলে? ওটা হচ্ছে গিয়ে একটা ফেক ডামি ক্যামেরা। এই জিনিসটা না দিলেও পারতো ওরা, বরং একটা টেলিফটো দিয়ে দিলে এই স্মার্টফোনের কোন লেভেলের চাহিদা বাড়তো এই জায়গায়, মানে এই প্রাইস পয়েন্টে। ওরা নিজেরাও সেটা মনে হয় বুঝে নেই। যাই হোক, এর মেইন ক্যামেরা 50, পরবর্তী শুটার হচ্ছে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। সত্যি কথা বলতে গেলে মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন ম্যাক্সিমাম মানুষই। ছবিতে ভালো ডিটেল আছে, শার্পনেস আছে। মোটরোলার একসময়কার ছবি মানে ফোনগুলোতে আমরা দেখতাম ছবিতে খুব একটা ভালো করে না, বাট সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছে। ডিটেলিং ভালো, কালারের অ্যাকুরেসিও একদম ন্যাচারাল না, বাট ওভার স্যাচুরেটেড না, ওভার কন্ট্রাস্টি না, মানে ভাইব্রেন্টে আছে বাট দেখতে ভালো লাগছে আর কি এরকম। ডিটেলের পরিমাণ ভালো, একটু জুম করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন মেইন ক্যামেরার ছবি, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো। হ্যাঁ শ্যাডোতে ডিটেলের পরিমাণ কম, ইভেন ডে লাইটের ছবিতে আপনি শ্যাডোর পার্টের দিকে যদি খেয়াল করেন সেখানে ডিটেলের পরিমাণ কম দেখবেন। আর লো লাইটের দিকে এই স্মার্টফোনটার ছবিও কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয়, তবে কালারটাও একটু বুস্ট করে, দেখতে সেগুলো অবশ্য খারাপ লাগে না। নাইট মোড অন করে নিলে ইউজেবল আউটপুট পাবেন ম্যাক্সিমাম ক্লিকেই। আলাদা ডেপথ সেন্সর বা টেলিফটো না থাকা সত্ত্বেও আপনারা এখানে 24, 35 অ্যান্ড 50 mm এর ছবি তুলতে পারবেন। 35 অ্যান্ড 50 mm এর ছবি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে আশা করছি। এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ন্যাচারাল, ব্যাকগ্রাউন্ড সেপারেশন ভালো, আর্টিফিশিয়াল লাগে না মূলত। এজ ডিটেকশনে একেবারে ক্রিটিক্যাল জায়গা না হলে মিস করে না।
এই আর হ্যাঁ, ফেসটা একটু গ্লো করার প্রবণতা আছে, একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয়, যদিও সেটা দেখতে খারাপ লাগে না আর কি। তবে আলট্রাওয়াইডটা আবার এখানে ভালো করছে। ইভেন এইটার আলট্রাওয়াইডকে যদি আমরা নাথিং ফোন 4 এর সাথে কম্পেয়ার করি, যেহেতু ওটাও সেম প্রাইস পয়েন্টে পাওয়া যায়, সেক্ষেত্রে আমার কাছে এইটাতে একটু বেশি ডিটেল মনে হয়েছে এবং লো লাইটেও ওর পারফরমেন্স একটু বেটার মনে হয়েছে। আপনি আলট্রাওয়াইড অ্যান্ড মেইন ক্যামেরা নিয়ে সন্তুষ্ট তো থাকবেন, কিন্তু টেলিফটো না থাকাতে উনি পিছিয়ে পড়বে। 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটে আসলে টেলিফটো আমরা আশা করি, আইদার আমরা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস আশা করি, যে কোনো একদিক তো থাকতে হবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার ভালো আউটপুট দেয়, এইটার রেজাল্ট নিয়ে ম্যাক্সিমাম মানুষ সন্তুষ্ট থাকবেন, কারণ এখানে শার্পনেস, ডিটেল ভালো। ছবির কালার কিছুটা টুইকটেড, বাট সেটা দেখতে তো ভালো লাগে। ডাইনামিক রেস হ্যান্ডেল অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো দিচ্ছে। ইনডোর বা লো লাইট এরিয়াতে আপনারা আউটডোরের মতো অতটা শার্পনেস ডিটেল পাবেন না, কিছুটা সফট মনে হবে। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 FPS এ, এটাও একটা লিমিটেশনস আর কি। 4K 60 FPS এরকম জায়গায় সবাই আশা করে। ভিডিওতে কিছুটা জিটারিং আছে স্মার্টফোনেও, এবং এক্সপোজার কন্ট্রোলিংয়ে এটা তুলনামূলকভাবে একটু বেটার রেজাল্ট দিচ্ছে বেশ কিছু ডিভাইস থেকে আর কি, যেটা মনে হলো টাইমটা অনেক বেশি নেয় না। বাট 60 FPS আমি মিস করছি। এখন যদি বলেন ভাই আমি 40-41 হাজার টাকায় আসলে ক্যামেরার জন্য কি এটাকে চয়েস করব নাকি নাথিং ফোন 4 এ, তখন আমি বলবো ভাই নাথিং ফোন 4 এটাকে চয়েস করা উচিত, যেহেতু এটাতে টেলিফটো জুম লেন্সও রয়েছে, আবার মেইন ক্যামেরাটাও প্রায় অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্টই দেয়, বাট টেলিফটোর কারণে ওটা একটু এগিয়ে থাকে, তো সেই হিসাবে আপনার ওটা দেখা উচিত। আচ্ছা, তাহলে পারফরমেন্সের কি অবস্থা? আউট অফ দ্য বক্স এটা রান করে কিন্তু অ্যান্ড্রয়েড 16 এ, এবং ওরা ক্লেম করছে 3টা মেজর আপডেট দিবে, সো সেই জায়গাটা ওকে আছে। স্ন্যাপড্রাগন 7S Gen 4 রয়েছে। এখন এই সেম এসওসি আমরা নাথিং ফোন 4 এতেও পেয়েছি। এটার স্টোরেজ টাইপ UFS 3.1, আর এটা পাওয়া যায় 12 এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টে 128 256GB। মানে স্পেক ওয়াইজ দেখতে গেলেও প্রায় দুইটা হাড্ডাহাড্ডি লড়াই করছে কিন্তু ওরকম, বাট ইউআই এর একটা ব্যাপার থাকে। এখন মটোরোলার ইউআই আপনাদের কেমন লাগে আমি ঠিক জানি না, ওদের ইউআইটা হচ্ছে স্টক লাইক ইউআই এর মতো, মানে স্টক অ্যান্ড্রয়েডের মতোই, তার উপরে হালকা একটু টুইক করা। তো এতে করে হয় কি, মানে ফোনের উপরে প্রেশারটা কম দিচ্ছে, ফোন স্মুথলি রান করে, ইটস ট্রু। ফোন স্লো হয় না সহজে বা ল্যাগ দেখায় না, অ্যাপ ওপেন ক্লোজ টাইমও যথেষ্ট ফাস্ট, সো সেদিক থেকে ভালো। কিন্তু অনেকে আরো একটু কাস্টমাইজেশন আশা করে, কাস্টমাইজেশনের কিছুটা ঘাটতি আছে বলে আমার মনে হয়। ঘাটতি আমি বলবো না, অনেকের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এটা, বাট যাদের আসলে প্রয়োজন নেই তো নেই। এই আপনাদের কাছে মোটর ইউআই কেমন লাগে একটু কমেন্ট করে জানাই তো। আচ্ছা, তো আমি একই রকমভাবে বলবো, এই ফোনটা দিয়েও যদি আপনি রেগুলার কাজবাজ বা রেগুলার টাস্ক কিংবা একটু মাল্টিটাস্কিংয়ে বেশি কাজ করা হয়, এই ধরনের কাজ তো সহজে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু আপনি পারফরমেন্সের জন্য কোনো একটা ডিভাইস নিতে চান, বাজেট আসলে 41-42-এর মতো রয়েছে, তাহলে আবারও এই ফোনটাকে চয়েস করা উচিত না। ইভেন এটা দাম অনুযায়ী ঠিক জায়গায় নেই, এই ফোনটার দামও 40K এর নিচে থাকা উচিত ছিল। ফোনের পারফরমেন্স এবং ওভারঅল ক্যামেরা সেট আপ নিয়ে আরেকটু কম দামে থাকা উচিত ছিল। আপনারা ক্যাজুয়ালি গেমিংয়ের জন্য এই ফোনকে চয়েস করতে পারেন। স্ন্যাপড্রাগন 7S Gen 4 আসলে কেমন আউটপুট দেয় আমরা তো অনেক ফোনের সাথে জেনেছি, ওরকম রেজাল্টই দিতে পারছে, অপটিমাইজেশন কোনো ইস্যু নেই। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো ঠিকভাবে রান করতে পারে, সেগুলো স্টেবল রেজাল্ট দেয়। গেনশন ইম্প্যাক্টের মতো খুবই ভারী গেম, এগুলো না খেলাটা বরং বেটার, আসলে সেক্ষেত্রে আপনি একদম ওই লেভেলের মজাটা পাবেন না। বাট ডে টু ডে লাইফে ব্যবহারে আপনার কখনো মনে হবে না যে আপনি মানে একেবারে মিড রেঞ্জ বা লোয়ার মিড রেঞ্জ বাজেটের কোনো ফোন ব্যবহার করছেন, বরং হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস বলেই মনে হবে। স্পিকার স্টেরিও সাউন্ড দিতে পারে, লাউডনেসও ভালো, ক্ল্যারিটিও ভালো, বাট সাউন্ডের কিছুটা ডেপথের অভাব আছে এই স্মার্টফোনটিতেও। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এটার পজিশন একটু বেশি নিচে নিচে মনে হয়, যে হাত নিতে একটু কষ্ট হয়, এটা এই পজিশনে থাকলে ঠিক হইতো, বাট এমনি ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট। ব্যাটারিটা পাতলা ফোন হলেও বড় সড়ো আছে, 7000 mAh অ্যান্ড 68 ওয়াটের চার্জিং সিস্টেম। এই স্মার্টফোনটা আপনি অনায়াসে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে এসে নাথিং ফোন থেকে ওকে অবশ্যই এগিয়ে থাকতে দেখবেন ব্যাটারির জন্য। ফোন পাতলা বাট ব্যাটারি বড়, সো এটা একটা প্লাস পয়েন্ট এই ডিভাইসটার জন্য। এখন মোটর এই ডিভাইসটাতে যে যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে পারতো, যে দাম আছে, আমি দামের কথা বললাম না ধরেন, সেক্ষেত্রে বলতে পারি একটা টেলিফটো দিতে পারতো, সেক্ষেত্রে স্মার্টফোনটার ডিজাইনটাও একটু চেঞ্জ করতে পারতো। বাকি জায়গাগুলো ধরেন অনেকে আছে, সবাই তো আর গেমিং করবে না, অনেকে আছে ব্যালেন্স পারফরমেন্স নিয়েও ওকে থাকে, তাদের জন্য আমার মনে হয় এই এসওসি দিয়ে তারা খুব একটা কমপ্লেন করতো না। আর এখন যে অবস্থা, তাতে দাম অবশ্যই কমা উচিত। আপনাদের কি মনে হয় মোটর এই ডিভাইস সম্বন্ধে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন কোনো ডিভাইস কিনতে চাচ্ছেন বা এই ডিভাইসটা নিতে চাচ্ছেন, SMS এর কাছে যোগাযোগ রাখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।